আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতার বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, হবিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দী। ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগানবাড়ি ক্রোক করেছে জেলা প্রশাসন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল, রাজশাহী ও রংপুরে মহাসড়ক অবরোধ। দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা। এবং সংসদ সদস্যরা নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিদেশে যান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তারদের দায়িত্ব পালনে অবহেলা নিয়ে ক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৭৫ পরবর্তী সময়ে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আনিসুর রহমান সোহাগের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এখানে স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এর আগে টঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী যে ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল সেটা সবার জানা উচিত। তিনি বলেন, মানুষের জানা উচিত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান সরকার প্রধান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সিলেট, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। অবর্ণনীয় দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ, ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল। এদিকে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানি উঠছে বাড়ি, পানিবন্দী, খাই কি করি, পাক শাক নাই। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ১৩ উপজেলায় ৮ লাখ মানুষ এখনো পানিবন্দী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বন্যার্তদের মাঝে। কোন জায়গার মধ্যে কোমর পানি, কোন জায়গার মধ্যে হাঁটু পানি। আমরা বর্তমানে লাইভ যেটা করা লাইভের মধ্যে আমরা বর্তমানে যে পানির মধ্যে আছি হাঁটু উঁচা পানি। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ও পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৪০,০০০ মানুষ। কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি প্রাথমিক স্কুলগুলোতে। হাওরে পানি প্রবেশ করায় ভেসে গেছে পুকুর বিলের মাছ।
এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ পানিবন্দী বাসিন্দাদের জনজীবন বিপন্ন প্রায়। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। বাড়ি ঘর তো তলে যাইতাছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ভাসছে নদী তীরবর্তী ৪৪টি ইউনিয়নের ৩ শতাধিক গ্রাম। শেরপুরে প্রতিদিনই থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ায় বন্যা কবলিত পরিবারগুলোতে রান্না খাওয়া বন্ধ। গবাদি পশু সহ ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে আছেন মানুষ। টাঙ্গাইলে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত রয়েছে। এদিকে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। তামান্না জেনিফার, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগানবাড়ি ক্রোক করা হয়েছে। পুলিশের আনন্দ হাউজিং সোসাইটিতে নির্মিত এই বিশাল বাগান বাড়িটি আদালতের নির্দেশে বিকেলে ক্রোক করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জের উপপরিচালক মাইনুল হাসান এবং রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাসুদ এই সময় উপস্থিত ছিলেন। ২০২২ সালে সাবেক আইজিপি বেনজির আহমেদ বাড়িটি নির্মাণ করেন। একজন কেয়ারটেকার মূলত বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। গত ১২ জুন বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ ক্রোক করার আদেশ জারি করে আদালত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল ১১টায় শহরের আশিকপুর বাইপাস এলাকার অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করে তারা। এই সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া মিছিলটি এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এই সময় রাজশাহী ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকে। এদিকে একই দাবিতে রংপুরেও সড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংসদ সদস্যরা নিজ এলাকার সরকারি হাসপাতালে না গিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ক্ষোভ জানান চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলনীয়। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্য চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে, মানুষ বিদেশ যাবে না, ওনারা তো চলে যান বিদেশ। চট্টগ্রামে ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। ৩৯তম এ মাহফিলে বাগদাদ শরীফ, ভারত ও বাংলাদেশের পীর, মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর আল্লামা আফিফ উদ্দিন আল জিলানি আল বগদাদি, ভারতের কাওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাহমুদ আশরাফি আল জিলানি সহ অনেকেই। নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ আসর থেকে আয়োজিত মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি শায়েখ আহমেদ বিন ইউসুফ। চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক এবং সমাজ সেবায় ২১শে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা জানান। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়কারী ও পিএইচপি ফ্যামিলি পরিচালক আলী হোসেন সোহাগ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নানা আয়োজনে পালিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু, উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁওয়ের একমাত্র রাস্তাটির বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে আমগাঁও, গণকবাড়ি, সরু আমগাঁ, রতন মার্কেট ও ট্যাঙ্গর গ্রামের হাজারো মানুষ। স্থানীয়রা জানান, সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট আমগাঁও সড়কে প্রায় ৬ বছর আগে ইট বিছানো হয়েছিল। এরপর আস্তে আস্তে বেশিরভাগ ইটই মাটি থেকে উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। এর ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সমস্যা সমাধানে ২০২৩ সালের অক্টোবরে তৎকালীন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রতন মার্কেটে ঢুকে বেড়িবাঁধ ১৪৬০ মিটার রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন। পরে সংশ্লিষ্ট ঠিকাদার শুধু রাস্তাটি খনন করে নানা অজুহাতে কাজ বন্ধ রাখেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভারতের সাথে সকল চুক্তি বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নিউ মার্কেটে বায়তুল নূর মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। একই ঘটনার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজন করে। বিক্ষোভ মিছিলের শুরুতে সমাবেশে বক্তারা অবিলম্বে ভারতের সাথে অসম চুক্তি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। স্বপ্ন দেখো, জীবন গড়ো এই স্লোগান নিয়ে জয়পুরহাটে ৬০০ কৃতী শিক্ষার্থীর পাশাপাশি কয়েকজন শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। মুজিবুর রহমান স্মৃতি ঢালি মিলনায়তনের অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক ও প্রথম আলোর বগুড়ার স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৭ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ১০ জন গুণী শিক্ষকের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সহকারী কলেজের অধ্যক্ষ AZM আরিফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিকিৎসক আবু সাইদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২ শতাধিক শিক্ষার্থী ও জেলার সেরা ১০ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সরকারি হর গঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, প্রথম আলোর উপব্যবস্থাপক AKM জাকারিয়া ও মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন এই উৎসবে বক্তব্য রাখেন। ঢাকার ধামরাই ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা উদ্বোধনের জন্য প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে রথের রশি টেনে শুরু হবে যাত্রা, আর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন আয়োজকরা। এই উপলক্ষে বসবে মাসব্যাপী রথের মেলা। সাফার প্রতিনিধি শেখ বাশারের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ধামরাই রথযাত্রাটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রথযাত্রা। সারা দেশ থেকে পুণ্যার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন। ঐতিহ্যবাহী রথটি ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা পুড়িয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে আবারও নির্মাণ করা হয় ৪০ ফুট উচ্চতার নতুন রথ। পরে ভারত সরকারের সহযোগিতায় প্রায় ১ কোটি টাকা খরচ করে পুড়ে যাওয়া রথের মতো আরেকটি রথ তৈরি করা হয়। প্রায় ৪০ ফুট উঁচু এবং ২০ ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। রথযাত্রাকে সামনে রেখে রংতুলির আঁচড়ে রথের সাজসজ্জার কাজ শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। এছাড়া মাসব্যাপী মেলা হবে সেখানে। আমরা আশা করি অন্যান্য বারের মতো এবারও আনন্দ ঘন পরিবেশে আমাদের এই ঐতিহাসিক রথযাত্রার উৎসব আমরা শুরু করতে পারবো এবং শেষ করতে পারবো। আমাদের উল্টো রথযাত্রা ১৫ জুলাই সোমবার দিন অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার সকল প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অফিসার এখানে থাকবে এবং আমরা যাতে নিরাপদে রথটা পৌঁছাতে পারে যাত্রাবাড়ি পর্যন্ত সে নিরীক্ষে আমরা কাজ করব। এবং এখানে একটা বড় ধরনের গ্যাদারিংও যেমন হবে, আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্টটাও মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলার পক্ষ থেকেও সেটা থাকবে। এই রথযাত্রার মধ্য দিয়ে মানুষের কল্যাণ কামনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
তিন যুগ পূর্তি উৎসবে কণ্ঠ মিলায় আবৃত্তির টানে প্রতিবাদে নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে আবৃত্তি পরিষদে ৩ যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে যুগপূর্তি উৎসবের কর্মসূচি শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ বরেণ্য আবৃত্তিকার ও নাট্য নির্দেশক মীর বরকত, আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার মইনুল হক দুলদুল, সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বি ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক কায়েসউদ্দিন। এর আগে আনুষ্ঠানিকভাবে পরিষদের ৩৬ বছর পূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে তাজমহলের টেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে কণ্ঠশীলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর।